লেখালেখি করতে অনেকেই ভালোবাসে, কিন্তু জীবনযাপনের চাপে বা সমাজের ইঁদুর দৌড়ে পা মেলাতে গিয়ে তাদের এই লেখালেখিগুলোই অবহেলিত হয়ে পড়ে থাকে শেলফের কোনো একটা কোণায়। সেই সমস্ত সাধারণ মানুষের লেখালেখি নিয়েই টিম চিত্রকূটের উদ্যোগ শব্দছবি। প্রত্যেকটা শব্দ যেন শ্রোতাদের মনে এক একটা ছবি এঁকে দেয়। আমাদের আজকের পরিবেশনা সৃজিত লাহিড়ীর লেখা দ্য লাস্ট চোক। গল্পটির বাংলা অনুবাদ করেছেন অর্ঘ্যদীপ দে। গল্পের কথকের ভূমিকায় স্বাস্তিকা দত্তা, অজয় বোস, ঈশ্বর চ্যাটার্জি ও স্টেশন মাস্টারের ভূমিকায় অর্ঘ্যদীপ দে, সাথে সূত্রধার আমি দেবস্মিতা চক্রবর্তী। শুরু হচ্ছে শব্দছবির সপ্তম এপিসোড, সৃজিত লাহিড়ীর লেখা দ্য লাস্ট চোক। হায় ঈশ্বর, শেষ ট্রেনটা যেন না বেরোয়। অজয়ও হাঁপাচ্ছিল। সে স্টেশনের একটি বেঞ্চে দলা পাকানো কাগজের মতো বসে পড়ল। সে ঝাপসা চোখে দেখল ট্রেনের আলোকছটা স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। সে তার শার্ট গুজে নিল, জ্যাকেট ঠিক করল, ব্যাগের চেন ঠিকমতো টেনে বন্ধ করল এবং বেলটা গুছিয়ে নিল। এরপর সে ফোনে পরের ট্রেনের সময় দেখল। সেখানে লেখা ছিল পরবর্তী ট্রেন পাওয়া যাবে ভোর 5:30টায়। এটি ছিল ডিসেম্বরের এক কনকনে ঠান্ডা রাত। আকাশের তারাগুলো যেন কাঁপছিল, আর মেঘের ঘন পর্দার আড়ালে চাঁদ লুকোচুরি খেলছিল। অজয় তার ঘড়ির দিকে তাকালো। তখন রাত 12:30। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে সে চোখের এক অদ্ভুত দ্যুতি নিয়ে রাতের আকাশের দিকে তাকালো। তারপর সে বেঞ্চের ওপর আড়মোড়া ভাঙল। স্টেশনের আলোগুলো মিটমিট করছিল এবং মানুষজন একে একে অদৃশ্য হতে শুরু করলো। তার ফোনের নেটওয়ার্ক চলে গেল। ব্যাটারি পুরোপুরি শেষ হওয়া বাঁচাতে সে ফোনটিকে পাওয়ার সেভিং মোডে রাখল। সে ঝট করে উঠে দাঁড়ালো এবং পকেট থেকে সিগারেটের একটি দুমড়ানো প্যাকেট বের করল। সিগারেটটি ধরিয়ে সে স্টেশনে পায়চারি করতে শুরু করল। স্টেশনের এক প্রান্তে পৌঁছে সে মুখ ভর্তি ধোঁয়া ছাড়ল। সে এক দৃষ্টিতে রেললাইনের দিকে তাকিয়েছিল এবং ধীরে ধীরে তার ওপর ঝুঁকে পড়ল। এমনকি সে নিচু হয়ে লাইনটি স্পর্শ করল, যেন এটি কোনো পবিত্র তীর্থস্থান। প্রায় 5 মিনিট পর সে উঠে দাঁড়ালো এবং পিছন ফিরে এক রোগাটে অবয়বকে দেখতে পেল। সে কাছে এগিয়ে গেল। সেটি ছিল একজন বৃদ্ধ মানুষ। গায়ে একটি শাল জড়ানো, পরনে ধপধপে সাদা কুর্তা আর পাজামা, পায়ে চামড়ার চটি এবং চোখে একজোড়া কালো ক্লাবমাস্টার সানগ্লাস। তার মাথায় পরিপাটি করে ছাঁটা চুল। তিনি একটি ল্যাম্পপোস্টে হেলান দিয়ে শান্তভাবে ধূমপান করছিলেন। অজয় খেয়াল করল লোকটি তার মালপত্রের কাছেই দাঁড়িয়ে আছে। সে দ্রুত বেঞ্চের দিকে এগিয়ে গেল এবং নিজের ব্যাগটি শক্ত করে জড়িয়ে ধরে বৃদ্ধের দিকে আর চোখে তাকাল। চিন্তা করবেন না, আমি চোর নই। না, আমি আসলে না, তা বোঝাতে চাইনি। ঠিক আছে, আমি বুঝতে পারছি। মানুষ নিজের মাথায় অন্যের সম্পর্কে অনেক ধারণা তৈরি করে ফেলে। লোকটি তার সিগারেটের অবশিষ্টাংশ লাইনের ওপর ছুঁড়ে ফেলে অজয়ের পাশে বসলেন। এক ঝলক ঠান্ডা বাতাস তাদের পাশ দিয়ে বয়ে গেল। পরিবেশটা আরও হিমশীতল হয়ে উঠল। আলোটা আবার মিটমিট করে উঠল। তোমরা ইদানিং খুব একটা কথাবার্তা বলো না, তাই না? না মানে, আমি চেষ্টা করি। তাহলে আমাকে একটা জুৎসই উত্তর দাও। এটা কোনো ইন্টারভিউ নয়।
আমি একবার শুনেছিলাম যে আমি নাকি খুব রহস্যময় আর বিপজ্জনক। দেখা গেল আমি আসলে কেবল আনাড়ি আর ক্লান্ত। বৃদ্ধের মুখে এক প্রশস্ত এবং অকৃত্রিম হাসি ফুটে উঠল। শব্দের মৃদু হাসির সাথে তিনি অজয়ের পিঠে চাপড়ে দিলেন। তারপর এক অদ্ভুত নীরবতা নেমে এলো। তোমার নাম কি খোকা? অজয়। হ্যাঁ, অজয় বোস। চিনতে পেরে খুশি হলাম। আমার নাম ঈশ্বর চ্যাটার্জি। ঈশ্বর বাবু, আপনার ঠান্ডা লাগছে না? না, চলো একটু হেঁটে আসা যাক। অজয় আবার তার ঘড়ির দিকে তাকালো। এক পলকে লোকটি তার হাত চেপে ধরলেন। ঘড়ির দিকে তাকাচ্ছ কেন? সময় দেখতে। তুমি কি আমার সঙ্গ উপভোগ করছো না? না না, মানে আমাদের তো এইমাত্র দেখা হলো। এটা একটা হ্যাঁ বা না এর প্রশ্ন। দ্রুত ভাবতে শেখো। ভালো। তুমি জানো, মানুষ ঘড়ির দিকে কেবল সময় দেখার জন্য তাকায় না, বরং তারা নিজেদের মনে করিয়ে দেয় যে তারা স্মৃতি তৈরি করার চেয়ে সময় কাটাচ্ছে বেশি। তাহলে ঘড়ির দিকে তাকানো কি আপনার কাছে অপরাধ? আমি তো এভাবে কখনো ভাবিনি। বর্তমান প্রজন্ম হয়তো প্রকাশ করতে শিখেছে, কিন্তু তা বড্ড অগভীর। ঠিক বলেছেন। তুমি কি শিল্পী? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? তারা স্টেশনের সেই প্রান্তে এসে দাঁড়ালো যেখানে একটু আগে অজয় দাঁড়িয়েছিল। ঈশ্বরবাবু তার বুড়ো আঙুলের দিকে ইঙ্গিত করে বললেন, তোমার আঙুলে লেগে থাকা চালকোল দেখে আর তোমার হাতগুলো সম্পর্কের চেয়ে কাগজের ওপর বেশি সময় কাটিয়েছে, তাই না? আপনি মশাই একটা ধারালো ছুরির মতো। আর তোমাকেও তাই হতে হবে। আমাকে বলো, এই রেল লাইনগুলো কি তোমাকে কোনো কিছুর কথা মনে করিয়ে দেয়? ঠিক আছে, এক কাজ করা যাক। আমি আমার কিছু কথা বলবো, বিনিময়ে তুমি তোমার কথা বলবে। আপনি নিশ্চিত? তুমি মানুষকে চট করে বিশ্বাস করো না, তাই না? চেষ্টা করছি। না, ভালো ভালো, এই অভ্যাসটা বজায় রেখো। এটাই ভালো মন্দের তফাৎ করতে শেখায়। তবে এটা সর্বজনীন নয়। আমি এই বিষয়ে শিক্ষা পেয়েছি। ঠিক আছে, আমাদের চুক্তি অনুযায়ী আমি একটা কথা বলি। জানো, যখন আমি তরুণ ছিলাম, ব্যারাকপুরে আমাদের পৈতৃক বাড়িটা সবসময় কোলাহল, মানুষ আর প্রতিশ্রুতিতে ভরপুর ছিল। আমার ছেলেমেয়েরা হলের মধ্যে এমনভাবে দৌড়ে বেড়াতো যেন ওটা তাদেরই সাম্রাজ্য। আমি হাসতাম। আমি ভেবেছিলাম এটাই জীবনের সার্থকতা, তাদের এমন এক মজবুত পৃথিবী দেয়া যাতে তারা কখনো পড়ে যাওয়ার ভয় না পায়। তারপর মজার ব্যাপার হলো, দেখা গেল এই পৃথিবীটা তাদের কেবল হাঁটতে শেখা পর্যন্তই দরকার ছিল। তারপর তারা চলে গেল। এটা এক মুহূর্তে ঘটেনি। বিচ্ছেদ খুব ভদ্রভাবে আসে, চুপিসারে, মিসড কল আর ভুলে যাওয়া জন্মদিনের মাধ্যমে। আর খুব শিগগিরই দেখা করব এমন সব আত্মবিশ্বাসী মিথ্যে আড়ালে যারা নিজেরাও জানে না যে তারা মিথ্যে বলছে।
আমি তাদের জন্য টেবিল সাজিয়ে রাখতাম। প্রথমে 3টে থালা, তারপর 2টো, তারপর একটা, শেষে একটাও না। অদ্ভুত লাগে না এটা উপলব্ধি করা যে তোমাকে তোমার নিজের জীবন থেকেই বরখাস্ত করা হয়েছে, আর কেউ তোমাকে সেটা জানানোর প্রয়োজনও বোধ করেনি। শেষ পর্যন্ত তারা আমাকে বলে যে সেই পেশাদার সুরে যা মানুষ কেবল দুঃসংবাদ দেওয়ার সময় ব্যবহার করে, যে আমার এখানেই থাকা উচিত, কারণ জায়গাটা আমার পরিচিত। হ্যাঁ, পরিচিত। ধুলোর মতো আর একটা সূক্ষ্ম শব্দ যা পরিত্যক্ত জিনিসের ওপর জমে। বাড়িটা একসময় রাজপ্রাসাদ ছিল, এখন সেটা একটা জাদুঘর, যেখানে আমি শেষ প্রদর্শনী, সেই ভুলে যাওয়া নিদর্শন যা এখনো মূল্যবান বলে সবাই নাটক করে। মানুষ বলে পরিবার নাকি চিরদিনের, তারা এটা বলে না যে চিরদিন মানে কখনো কখনো কেবল যতক্ষণ না সেটা অসুবিধাজনক হয়। শুনে খুব খারাপ লাগলো। মজার না? আমরা সেই একই জায়গায় শুরু আর শেষ করি। সত্যিই তাই। এবার তোমার পালা। তেমন কিছু না, আমার প্রেমিকা এখানেই আত্মহত্যা করেছে। কেন? আমাদের দুই পরিবারই বিয়ের বিপক্ষে ছিল। তারপর সে জানতে পারে তার পরিবার অন্য কোথাও তার বিয়ে ঠিক করছে। সে সহ্য করতে না পেরে ঠিক এই প্রান্ত থেকে ঝাঁপ দেয় যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। তার মানে যেখানে তুমি ধূমপান করছিলে আর লাইন ছুঁয়ে দেখছিলে। আপনি আমাকে এতক্ষণ ধরে দেখছিলেন? আমি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি ডিজিটাল জিনিস পছন্দ করি না, ওগুলো বড্ড কৃত্রিম মনে হয়। আজকের দিনে যা অনুপস্থিত তা হলো আত্মা। আমি তা মনে করি না। কেন? এমনি একটা অনুভূতি। তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? কি? তুমি সাধারণ মানুষের মতো করে বললে, ভুলে যেও না একজন শিল্পীর জন্য যন্ত্রণাই হলো অন্তহীন জ্বালানি। তোমাকে ঘটনা বর্ণনা করতে বা বলতে শিখতে হবে, কিভাবে সেটাকে আকর্ষণীয় করা যায়। জীবনের ছোটখাটো কাজে নিজেকে পুরোপুরি সঁপে দাও, এটাই একজন মানুষকে ভিড় থেকে আলাদা করে তোলে। আপনি খুব কৌতূহলোদ্দীপক। আর তোমাকে অনেক কিছু শিখতে হবে অজয়। তুমি কি আমার একটা স্কেচ এঁকে দিতে পারো? আমি তোমাকে যথার্থ পারিশ্রমিক দেব। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। আপনার মতো বুদ্ধিমান আর গভীর মানুষের সাথে রোজ রোজ তো আর দেখা হয় না। বসার পর অজয় আর বেশি কথা বলেনি। সে মাটির দিকে আর নিজের হাতের দিকে তাকিয়েছিল। কর্কশ হাত, যেখানে কাজ শেষ হওয়ার পরও দাগ থেকে যায়। ঈশ্বরবাবু মাঝে মাঝে নড়াচড়া করছিলেন, যেন তিনি বুঝতে পারছিলেন না এভাবে বসে থাকা ঠিক কিনা। নড়বেন না, স্থির হয়ে বসুন। কাগজের ওপর পেন্সিল ঘষার শব্দ শোনা যাচ্ছিল। একটা কুকুর দুবার ডেকে চুপ করে গেল। সে এঁকে চলল, আর বৃদ্ধ স্থির হয়ে বসার চেষ্টা করলেন। তাদের মধ্যে এক সহজ অথচ ভঙ্গুর সম্পর্কের সৃষ্টি হলো যখন একজন মানুষ অন্যজনকে খুব কাছ থেকে লক্ষ্য করে। ছবিটা শেষ করার পর অজয় খুব ক্লান্ত বোধ করল। তার চোখে ঘুম নেমে এলো। ছবিটা ঈশ্বরবাবুর হাতে দেওয়ার আগেই সে একটা বড় হাই তুলল। খুব সুন্দর হয়েছে। কত দিতে হবে?
কিছু লাগবে না। না, আমি দান পছন্দ করি না। কিছু কিছু জিনিস পেশাদার হওয়াই ভালো। সূর্যের আলো অজয়ের চোখে এসে পড়ল। সে বেঞ্চের ওপর শুয়েছিল। রোদের তাপে তার চোখে হালকা জ্বালা অনুভব হলো। সে অস্পষ্টভাবে চোখ খুলে দেখল এক মধ্যবয়সী ভারী চেহারার লোক তার দিকে তাকিয়ে আছেন। আরে দাদা, উঠুন উঠুন, শেষ ট্রেনটা মিস করেছেন। হ্যাঁ, কিন্তু আপনি কে? আরে আমি তো এখানকার স্টেশন মাস্টার আছি। এই নিন একটু চা। আপনাদের মতো মানুষদের এত দূর যাতায়াত করা খুব কষ্টের ব্যাপার, তাই এমন যাত্রী দেখলে আমি চা দিয়ে অভ্যর্থনা জানাই আর কি। অজয় অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলো। মুহূর্তের মধ্যে তার হুঁশ ফিরল। সে হারানো খেলনা খোঁজা শিশুর মতো হন্যে হয়ে এদিক ওদিক মাথা ঘোরাতে লাগলো। কি হলো বলেন আমাকে। উনি কোথায়? কে? সেই বৃদ্ধ মানুষটি। কোথায় গেলেন উনি? মনে হচ্ছে রাতে আপনি খুব ভারী ডিনার করেছেন। না না, আমরা গল্প করছিলাম এখানে বসেই। কে বলুন তো তিনি? আপনার চেনা কেউ? ঠিক চেনা নয়। তা নাম মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ। কি নাম? ঈশ্বর বাবু। আমার পুরো নাম ঈশ্বর চ্যাটার্জি। আপনি কি ওনাকে চেনেন? আগে আমাকে একটা কথা বলো, তুমি কি ওনাকে স্টেশনের ওই প্রান্তে দেখেছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমাদের যে কথাবার্তা হয়েছিল আর কি, শেষ কি মনে আছে তোমার? উনি ওনার একটা স্কেচ করে দিতে বলেছিলেন, আমি করেছিলাম। তারপর হঠাৎ আমার চোখ লেগে গেল। শোনো ভাই শোনো, তুমি যার কথা বলছো সে এখন মৃত। কি কি কি? হ্যাঁ, 10 বছর আগের ঘটনা। ঠিক যে জায়গায় তুমি ওনাকে দেখেছিলে ওখানেই উনি আত্মহত্যা করেছিলেন। তুমি কি ও আর্টিস্ট আছো? হ্যাঁ। তাহলে নিজের পকেটটা একবার চেক করো। অজয় পাগলের মতো তার বুকের পকেট হাতড়ালো। সে অত্যন্ত জীর্ণ মুখে দেখল সেই স্কেচটি পকেটে খুব সুন্দর করে ভাঁজ করা আছে। সে সাবধানে ওটা খুলল। সব কিছু আগের মতোই ছিল, শুধু স্কেচের নিচে কিছু লেখা ছিল। সে চোখ কুঁচকে পড়ল। খুব ভালো সময় কাটলো, আবার দেখা হবে। ইতি ঈশ্বর চ্যাটার্জি। উনি খুবই রসিক মানুষ ছিলেন, হাসি মজাক করতে। আমি প্রথম ওনার মৃতদেহ উদ্ধার করি। বেচারা কোনো সৎকালও পাননি। শেষ ট্রেন মিস করার পর অনেকেই ওনার সাথে দেখা করার দাবি করে। নিজের মৃত্যুর আগে তিনি এক শেষ কৌতুক লিখে গিয়েছিলেন। কি ছিল সেই কৌতুক? আমি একটা লুকোচুরি খেলার ক্লাব খুলতে চেয়েছিলাম। ওই হাইড অ্যান্ড সিক ক্লাব বলো তোমরা আজকাল। কিন্তু ভালো প্লেয়ার খুঁজে পাওয়া বড্ড কঠিন। শুনছিলেন শব্দছবির 7ম এপিসোড দ্য লাস্ট শো। আমাদের এই গল্প পাঠানোর জন্য সৃজিত লাইরিকে জানাই অশেষ ধন্যবাদ। আপনারাও চাইলে আপনাদের গল্প আমাদের পাঠাতে পারেন। ফেসবুক ইনস্টাগ্রামে আমাদের ইনবক্স করুন, লিঙ্ক দেওয়া আছে নিচে ডেসক্রিপশন বক্সে। আজকের মতো এখানেই ইতি। ফিরে আসবো আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে।